আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত 18 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ঘোষণার পরই শুরু হয়ে যায় তাণ্ডব। ওই রাতে দেশের দুটি সংবাদপত্র ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে যখন দুর্বৃত্তরা আগুন দেয়, তখনও পত্রিকা দুটির ভেতরে অনেক কর্মী কাজ করছিলেন। এর মধ্যে ডেইলি স্টার ভবনে দেওয়া আগুন ছিল ভয়াবহ। কর্মীরা প্রাণ বাঁচাতে ভবনের ছাদে চলে যান, কিন্তু সেখানেও প্রচন্ড ধোঁয়ায় তাদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। নিঃশ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছে, আমরা মরে যাচ্ছি, এরকম কথাও ওই সময় ডেইলি স্টারের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় লিখে বাঁচার আকুতি জানিয়েছিল। হামলা চালিয়ে আগুন দেওয়া হয় দেশের সংস্কৃতির প্রাণের প্রতিষ্ঠান ছায়ানটে। চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশনে হামলার চেষ্টা হয়। ভয়াবহ নৃশংস ঘটনাটি ঘটে ময়মনসিংহে। হিন্দু যুবক দীপু দাসকে জীবন্ত পিটিয়ে পুড়িয়ে মারা হয়। ওই রাতে ভয়াবহ এই তাণ্ডব লীলার মধ্যে সরকার ও প্রশাসনের নীরব বাঁশি বাজানোর ভূমিকা ছিল সবচেয়ে দৃষ্টিকটু। সরকারের মিত্ররা সরাসরি বলছেন এই হামলাগুলো ছিল পুরোপুরি পরিকল্পিত, আর এতে ছিল সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা। দৈনিক প্রথম আলো ডেইলি স্টারের উপর আক্রমণের প্রতিবাদে 22 ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন, খুব বেশি মানুষ, কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকম না, ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল। শরীফ ওসমান হাদির একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি হতে পারে এবং কে কে ঘটনা ঘটানো হবে, এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। নাহিদ ইসলাম বলেছেন, এই হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার পেছনে সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি দাবি করেছেন, এই সংশ্লিষ্টতা ছাড়াও সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছে অনেক দিন ধরেই এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস কারো পক্ষে করা সম্ভব হতো না। তার একদিন আগে প্রায় একই রকম অভিযোগ করেন নিউজ সম্পাদক বর্ষিয়ান সাংবাদিক নুরুল কবির, যিনি নিজে 18 ডিসেম্বর রাতে আগুনে আটকে পড়া ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে মব বাহিনীর হেনস্থার শিকার হয়েছিলেন। রোববার রাতে চ্যানেল 24-এ অনন্ত নৃশংসতা শিরোনামে মুক্তবাক অনুষ্ঠানে জনাব নুরুল কবির বলেছেন, সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর উপর হামলার ঘটনা ঘটতে দিয়েছে। 18 ডিসেম্বর রাতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, ওই রাতে জনাব কবির যতজন উপদেষ্টাকে ফোন দিয়েছেন, গত 1.5 বছরও এতগুলো উপদেষ্টাকে তিনি ফোন দেননি। এমনকি তিনি জানিয়েছেন, খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথেও তার ওই রাতে যোগাযোগ হয়েছিল। এক পর্যায়ে নুরুল কবির পরিষ্কার ভাষায় বলেছেন, তার অভিজ্ঞতা এবং পূর্ববর্তী ঘটনা শুনে তিনি মনে করেন সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার ওইসব হামলার ঘটনা ঘটতে দিয়েছে। দর্শক, একটু খেয়াল করে দেখুন, নুরুল কবির ও নাহিদ ইসলামের অভিযোগ একই ধরনের। এরপর আরো অনেকেই একই ধরনের কথা বলেছেন। প্রশ্ন হলো, সরকারের একটি পক্ষ কারা যারা পরিকল্পনা করে মব বাহিনীকে দিয়ে এমন সহিংস তাণ্ডব চালিয়েছে? দর্শক, আপনাদের হয়তো মনে আছে, গত 23শে জুলাই সিপিটির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে। সেদিন তিনি বলেছিলেন, এখন সরকার নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে, আসলে তার ভিতরেও আর একটা সরকার আছে। এটা এখন আর কোনো গোপন বিষয় নয়, এটা সবার কাছেই প্রকাশ্য। ডক্টর দেবপ্রিয়র সেই সরকারের ভেতরে থাকা আরেকটি সরকারের কথা 5 মাস আগে অনেকেই উড়িয়ে দিয়েছিলেন। সরকারের ভেতরে থাকা সেই আরেকটি সরকার হলো অধ্যাপক ইউনূসের প্রিয় ভাজন কিচেন ক্যাবিনেট। অধ্যাপক ইউনূসের 16 মাসের শাসনামলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসে কিচেন ক্যাবিনেট থেকে। শুরুতে এই কিচেন ক্যাবিনেট ছিল 5 সদস্যের, কিন্তু বিভিন্ন সময় নিজেদের মধ্যে দূরত্ব দেখা দেয়, সেখান থেকে বাদ পড়েন কেউ কেউ কিংবা সরে যান কেউ কেউ। তবে শুরু থেকে এখনো পর্যন্ত 2 জন সদস্য এই কিচেন ক্যাবিনেটে আছেন, তারাই মূলত নাটের গুরু। সবশেষ তথ্য অনুযায়ী এখন এই কিচেন ক্যাবিনেটের সদস্য সংখ্যা 6 জন, যার মধ্যে 2 জন সরাসরি অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্য নয়।
একাধিক সূত্র বলছে গত 16 মাসে বিভিন্ন সময় মব ভায়োলেন্স, হামলা ভাঙচুরের ঘটনার পর অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে একটা করে ঐতিহাসিক বিবৃতি আসতো। লোক দেখানোর খাতিরে কখনো কখনো দু একজনকে গ্রেপ্তারও করা হতো, কিন্তু নতুন তাণ্ডবের ভিড়ে পুরনো ঘটনা চাপা পড়ে যেত। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটের হামলা ও আগুন দেওয়ার পর ভিতরের অনেক কাহিনী ফাঁস করছেন সরকারের মিত্ররাই। নিউজ সম্পাদক নুরুল কবির বলেছেন, তিনি নিজে অধ্যাপক ইউনূসের সাথে যোগাযোগ করেছেন। টিভিতে, সামাজিক মাধ্যমে লাইভে দেখা যাচ্ছিল মব সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়ে আটকে পড়া সাংবাদিকদের পুড়িয়ে মারতে চেয়েছিল। প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূস জানার পরও পরদিন দুই সম্পাদককে ফোন করেছেন, এটুকু জানি আর একটি বিবৃতি দিয়ে শুধু দায়িত্ব সারতে চেয়েছিলেন। সূত্রগুলো বলছে 19 ডিসেম্বর থেকে ঘটনার ভয়াবহতা আর সরকারের সেই পক্ষের বিরুদ্ধে সরকারের মিত্ররা সোচ্চার হতে থাকলে বিপাকে পড়ে যমুনার দপ্তর। এত ভয়াবহ ঘটনায় মামলা দায়ের করতে লেগেছে 3 দিন। লাইভে হামলা ও ভাঙচুরের ঘটনা দেখা গেলেও আসামিদের নাম যেন এজাহারে না আসে, সে চেষ্টায় প্রাথমিকভাবে সফল সরকারের সেই পক্ষটি। প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট সবার মামলাতেই আসামি সব অজ্ঞাতনামা। সূত্রগুলো বলছে এখনো পর্যন্ত এই 3টি ঘটনায় প্রায় 40 জনের মতো গ্রেপ্তার হয়েছে, কিন্তু নাম না থাকায় পরিকল্পনাকারী আর উস্কানিদাতারা থেকে যাবে ধরা ছোঁয়ার বাইরে। বিশেষ করে কিচেন ক্যাবিনেটের চেষ্টা ছিল ভারত বিরোধী মনোভাবের বিষয়টিকে সামনে এনে পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়া। এনে আন্তর্জাতিক মহল থেকে এরই মধ্যে বেশ চাপ এসে পড়েছে যমুনার তীরে। সবশেষ 23 ডিসেম্বর কড়া মন্তব্যই করেছেন অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত জাতিসংঘের মতামত ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক স্পেশাল রিপোর্টার আরিন খান। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরিন খান বলেছেন, এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি, বরং বিচারহীনতা দূর করা এবং সংবাদ মাধ্যম ও শিল্প সাহিত্যের স্বাধীনতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই এগুলো ঘটেছে। তিনি বলেন, গত 1 বছরে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, বিশেষ করে সংবাদপত্রের স্বাধীনতা রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উভয় পক্ষের মাধ্যমে অনলাইন ও অফলাইনে ব্যাপক চাপের মুখে পড়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, গত 16 মাস ধরে মবের সময় মুখে কুলুপ আটা আর চোখ বন্ধ করে রাখা জাতিসংঘ হাই কমিশন এখন বলছে এগুলো মব আক্রমণ ছিল। দর্শক, সরকারি কিচেন ক্যাবিনেট যে গত 1.5 বছর ধরে মব বাহিনীকে প্রেসার গ্রুপ হিসেবে পেলে পুষে বড় করেছে, সেই ইঙ্গিত বিবৃতিতে দিয়ে রেখেছেন আরিন খান। ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন সহ যারা এতদিন অধ্যাপক ইউনূসকে সমর্থন দিয়েছিল, তারা বলছে নাটের গুরুদের ধরতে। এমনকি অধ্যাপক ইউনূসকে ফোন করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। যদিও অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে প্রচার করা হচ্ছে, টেলিফোনে গোরের কাছে মোহাম্মদ ইউনূস আগামী বছরের 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু সার্জিও গোর এক্স হ্যান্ডেলে বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে জানতে গোর ফোন করেছিলেন। একটি সূত্র বলছে, মবের নাটের গুরু বা পেছনের খেলোয়াড়দের ধরতে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসের উপর যে বিভৎসতা আর নৃশংসতা হয়েছে তা নিয়ে অনেক দেশের পার্লামেন্টে এর মধ্যে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ্যে আসে, যদিও তার দপ্তর থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়। কিন্তু দীপু দাসের উপর হওয়া নৃশংস ঘটনার ভিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর সরকারের উপর চাপ বাড়ছে। 23 ডিসেম্বর সরকারের শিক্ষা উপদেষ্টা ও সরকার সমর্থক কয়েকটি এনজিও দীপু দাসের বাড়িতে গিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও এই ঘটনায় দৃশ্যমান রেজাল্ট চেয়েছে আন্তর্জাতিক কয়েকটি পক্ষ। এত বড় নৃশংস ঘটনার পরও অধ্যাপক ইউনূস কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো দীপু দাসের পরিবারের কাছে না যাওয়ায় সমালোচনা আরও বাড়ছে। দর্শক, দেশীয় আন্তর্জাতিক চাপ বাড়লেও বসে নেই সরকারের সেই পক্ষটি যারা পর্দার আড়াল থেকে খেলছেন বলে অভিযোগ করেছেন সরকারের মিত্ররাই। জনপরিসরে আলোচনার মোড় অন্যদিকে ঘুরাতে ব্যস্ত তারা। সামাজিক মাধ্যমে সারাদিন ছড়িয়ে দেওয়া হয় স্বরাষ্ট্রসহ একাধিক উপদেষ্টার কপাল পুড়ছে, যদিও মন্ত্রিপরিষদ সচিব বলেছেন উপদেষ্টা পরিষদে রদবদলের কোনো খবর তার কাছে নেই।
প্রশ্ন হলো, সরকারের ভিতরে থাকা সেই আরেক সরকার যেটি অধ্যাপক ইউনূসের কাছে কিচেন ক্যাবিনেট, তাকে কি আদৌ অধ্যাপক ইউনূস দমাবেন বা লাগাম টেনে ধরবেন? সেটি কি অধ্যাপক ইউনূসের পক্ষে সম্ভব? যদি সেটি না হয়, তাহলে কি প্রধান নির্বাচন কমিশনারের আশঙ্কার মতো আরো অনেক কিছু ঘটবে? প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন 23 ডিসেম্বর সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জিসিএসপি বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভয়ঙ্কর এক আশঙ্কার কথা বলেছেন। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাস হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ময়মনসিংহে একজন হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে। এ ধরনের ঘটনা অনেক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ঠিক থাকে তা নিশ্চিত করতে হবে। প্রশ্ন হলো, সরকার একটি পক্ষের নীতি যদি হয় সর্প হইয়া দংশন করো আর ওজা হইয়া ঝাড়ো, তাহলে সিসির আশঙ্কাকে প্রতিহত করবে কে? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাংলাদেশ যে এই মুহূর্তে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কতটা গভীর সংকটের মধ্যে রয়েছে তার নতুন করে কিছু বলার নেই। এবং একই সঙ্গে ভারত এবং পাকিস্তান দুদিক থেকে বাংলাদেশ কতটা হুমকির মধ্যে রয়েছে তাও আমরা বেশ আঁচ করতে পারছি। একই সঙ্গে রয়েছে ডিপ স্টেটের খেলা যুক্তরাষ্ট্রের জায়গা থেকে। এ বিষয়ে খানিকটা আলোচনা করবে, তবে তার আগে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামের হিন্দু ধর্মের যে মানুষটিকে পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে আবার পোড়ানো হলো নৃশংসভাবে, সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। এজন্য যে দীপু দাসের এই হত্যাকাণ্ডকে ঘিরে ভারতে তোলপাড় শুরু হয়েছে। একটা উগ্রবাদী গোষ্ঠী তারা এটিকে ইস্যু করে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে উপদূতাবাসে আক্রমণ করার চেষ্টা করছেন। দীপু দাসকে যেভাবে নৃশংসতার সাথে হত্যা করা হয়েছে, হত্যা করার পরও যে নারকীয় উন্মাদনা চালানো হয়েছে তার লাশ নিয়ে, আমরা যদি শুধুমাত্র এই ঘটনার নিন্দা জানাই তাতে আমি মনে করি নিজেদের প্রতি এক ধরনের নিজেদের প্রতারণা, বরং ঘেন্নায় লজ্জায় ধিক্কার দিতে হয় নিজেদেরকেই। এখন দীপু দাসের এই বিষয়টিকে ভারত সংখ্যালঘু নির্যাতন হিসেবে চিহ্নিত করে বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন গোষ্ঠী থেকে এক ধরনের হুঙ্কার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বাংলাদেশের প্রতি। প্রশ্ন হচ্ছে, কেন দীপু দাসের এই ঘটনাটিকে আমরা সংখ্যালঘু নির্যাতন হিসেবে বর্ণনা করব বা অভিহিত করার চেষ্টা করবে ভারত? বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বা হিন্দু নির্যাতন হয়েছে এ কথা সত্য, কিন্তু যখনই যেটি ঘটবে সেটিকে এই সংখ্যালঘু নির্যাতনের মধ্যে কেন ফেলতে হবে? যদি একই ধরনের ঘটনার উদাহরণ টেনে নিয়ে আসি বা এর চেয়ে আরও নৃশংসতার কথা বলি, যেমন মাস দেড় দুই আগে রাজবাড়ির গোয়ালন্দে নুরু পাগলা নামের ব্যক্তির লাশকে কবর থেকে তুলে পোড়ানো হলো। এটা কি আরও উন্মাদনাময় নয়? মানে কবর থেকে লাশ তুলে পোড়ানো হলো, তো এটা তো কারা করেছে? নুরু পাগলা তো মুসলিম ধর্মের একটু ভিন্ন মতাবলম্বী, মাজার সংস্কৃতিতে তার বিশ্বাস ছিল, তো তাকে হত্যা ঠিক নয়, তাকে কবর থেকে তুলে কারা পোড়ালো? এই মুসলমান সম্প্রদায়ের তো একটা অংশ, একটি উগ্রবাদী গোষ্ঠী। তাহলে এটিকে আমরা কি সংখ্যাগুরু নির্যাতন বলবো? যাই হোক, আবার ভারতের যে শুধুমাত্র উগ্রবাদী গোষ্ঠী এটিকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন দূতাবাসে হামলা করা, মানে বাংলাদেশি দূতাবাসে হামলা করার চেষ্টা করছে তা নয়। পশ্চিমবঙ্গের বাম দলগুলো তারাও একই ঘোষণা দিয়েছে, কলকাতায় বাংলাদেশি মিশনে তারা বাংলাদেশি মিশন ঘেরাও করবে। এর সাথে আরও অনেক বিষয় রয়েছে, যাই হোক সেই বিষয়ে আর বিস্তারিত গেলাম না। এখন বিষয় হচ্ছে যে ভারতের মানুষের মধ্যে যেই উত্তেজনা কাজ করছে তার পিছনেও আরও অনেক কারণ রয়েছে। বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। 7 সিস্টার্স দখল করে নেওয়া হবে বা বিচ্ছিন্ন করা হবে, বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া হবে। আবার ভারতের কোনো নেতা যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে না তাও কিন্তু নয়। কিন্তু বাংলাদেশে এই কাজটি কারা বেশি করে ছড়াচ্ছে? নিঃসন্দেহে আমরা বলতে পারি পাকিস্তান থেকে এই উন্মাদনাগুলো বেশি ছড়ানো হচ্ছে, উস্কানি বেশি ছড়ানো হচ্ছে। তার নতুন একটি
উদাহরণ আমাদের সামনে এসে উপস্থিত হলো মঙ্গলবার মানে পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজ শরীফের যে মুসলিম লীগ, তার এক নেতা হুঁশিয়ারি উচ্চারণ করেছে, হুঙ্কার ছেড়েছে, ভারত যদি বাংলাদেশে নজর দেয় তাহলে পাকিস্তান মিসাইল অ্যাটাক করবে ভারত পাকিস্তান তাদের যে চিরশত্রুতা চিরবৈরিতা আমরা জানি। পাকিস্তান যদি ভারতে আক্রমণ করতে চায় যে কোনো ইস্যুতে করতেই পারে, বাংলাদেশকে ইস্যু করার কী প্রয়োজন এখানে? বাংলাদেশকে কেন টানা হচ্ছে? বাংলাদেশের প্রতি এত প্রেম পাকিস্তানের, প্রেম একেবারে উতলে পড়ছে। আমরা মাত্র কয়েকদিন আগে, যেটির উদাহরণ বা রেফারেন্সের আগেও আমি দিয়েছি একটি কন্টেন্টে, টাইমস অব ইসলামাবাদ, পাকিস্তানের একটি গণমাধ্যম, যেটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI কর্তৃক নিয়ন্ত্রিত, আমি যতদূর জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, সেই পত্রিকাতে, সেই গণমাধ্যমে কি একটা ভয়ঙ্কর গুজব ছড়ানো হলো যে ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই বাংলাদেশ তুরস্কের তৈরি TRZ-300 এবং TRZ-230 গাইডেড রকেট সিস্টেম ব্যবহার করে তার মানে বাংলাদেশের আর্টিলারি সক্ষমতা বৃদ্ধি করেছে। ভারতের সীমান্তে নাকি বাংলাদেশ যুদ্ধাবস্থার জন্য তৈরি হয়ে গেছে। উস্কানি দিয়ে দিয়ে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে, শুধু উস্কানি নয়, নানান ধরনের নানান বিষয়, নানান অনেক কিছু এখানে আসছে, এমনও তো শোনা যাচ্ছে। আর পাকিস্তানের এরকম একটি গভীর চক্রান্তের ফাঁদে পা দিচ্ছে আমাদের এই বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মুসলিম লীগের ওই নেতা, নাম কামরান সাইদ ওসমানী মঙ্গলবার একটি ভিডিও বার্তাতে বলছেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়। বুঝুন অবস্থা। এবং এই নিউজটি ভারতের বিভিন্ন প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে। আমাদের নিজস্ব গণমাধ্যমেও এর মধ্যে এটি এসেছে অনলাইন পোর্টালগুলোতে। ওসমানী বলছেন, বাংলাদেশ যদি অখণ্ড ভারতের চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। আহা, কি দরদ! সীমান্তে BSF বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। বুঝতে পারছেন তো আসল বিষয়টি? 71-এ যা করেছিল ধর্মের দোহাই দিয়ে আমাদের প্রতি, আবার তেমন এটি তকমা দেওয়ার চেষ্টা চলছে। আর কথা হচ্ছে যে অখণ্ড ভারত চাপিয়ে দেবে বাংলাদেশের উপরে। এই অখণ্ড ভারতের কথা বললে তো পাকিস্তান নিজেও সেই ভারতের অখণ্ড মানচিত্রের মধ্যে পড়ে যায়। নেপাল পড়ে, ভুটান পড়ে। বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন তাদের? তিনি বলছেন, পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত। এর আগে আমরা দেখেছিলাম বা জানি, আমাদেরই একজন অধ্যাপক পাকিস্তান থেকে মিসাইল নিয়ে এসে ভারত সীমান্তে ভারতের দিকে তাক করে রাখার কথা বলেছিলেন। এখন পাকিস্তান তো ভুলতে পারছে না 71-কে। কদিন আগে দুই দেশের মধ্যে, ভারত পাকিস্তানের মধ্যে যখন সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাগুলো ঘটল, তখন একটা পর্যায়ে শেহবাজ শরীফ তার একটি অপারেশনকে কেন্দ্র করে বলেছিলেন যে এটি 71-এর প্রতিশোধ। 5 আগস্টের পরপরই, 24-এর 5 আগস্টের পরপরই ভারতের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার তিনি বললেন পাকিস্তান তার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছে, বাংলাদেশকে উদ্দেশ্য করে বললেন। আবার তিনি বাংলাদেশে এসে কি উদ্ধত্তের সঙ্গে বললেন 71 ইস্যুতে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে, যে হৃদয় পরিষ্কার করুন। নৃশংসতা, পৈশাচিকতা চালিয়েছে তারা, আর হৃদয় পরিষ্কার করতে বলে আমাদের। আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম, আমাদের কোনো রাজনৈতিক দল, সরকার তো বাদই দিলাম, কেউ এ কথার কোনো প্রতিবাদ করল না। এদিকে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 47-এ। 71 কিসের? 71 তো মিথ্যা। কেউ বলছে 71-এর প্রজন্ম ঘৃণিত প্রজন্ম।
মোহাম্মদ আলী জিন্নার জন্মবার্ষিকী গত বছর পালিত হয়েছে 24শে ডিসেম্বরে, 25শে ডিসেম্বরেও পালিত হয়েছে। আবার ভারতের দিকে তাকাই আমরা। ভারতের জম্মু কাশ্মীরের কিস্তোয়ারে বিক্ষোভ করেছে আরেকটি গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে দীপু দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। সেখানে জম্মু কাশ্মীরের বিধানসভার বিরোধী দলীয় নেতা সুনীল শর্মা বলছেন, বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ থাকবে না, নরেন্দ্র মোদী চুপ থাকবে না, শেহবাজ শরীফ চুপ থাকবে না, দুজনে বাংলাদেশকে এখন ইস্যু করে তাকে যুদ্ধে জড়াবে। তবে দায় আমাদের কম নয়, অন্তত ভারত ইস্যুতে যেই উস্কানিমূলক বক্তব্যগুলো দিয়ে দিয়ে খোঁচানো হচ্ছে, কি করবে পাকিস্তান আমাদের জন্য? সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।